বাবার রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো একটু বাবার রুম থেকে ঘুরে আসি। অনেক দিন তো হলো বাবার রুমে যাওয়া হয় না। বিয়ের পর থেকেই বাবার সাথে আগের মতো সময় কাটানো হয় না। শুক্রবারের সময় পেলেই বউকে নিয়ে ঘুরতে চলে যাই। বাবা গেছেন কিছু ওষুধ আনতে। আমি বাবার রুমে ঢুকে দেখি রুমটা একটু এলোমেলো, খুব অগোছালো, ঠিক যেমন একটা ছোট্ট বাচ্চাদের রুম। বাবার বয়স হয়েছে, শরীরটাও দিন দিন অবনতি ঘটছে। আমার সাথে তার অনেক দিন হলো কথা, দূরে থাক, তার চেহারাটাও দেখি না। সারা দিন অফিস করে রাত করে বাসায় আসি, এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে আবার অফিসে চলে যাই। বাবাকে নিয়ে ভাবার সময় আমার নেই। আমি শৈলীকে ডাক দিলাম। শৈলী বাবার রুমে এসে বলল, কি হয়েছে, এত চিৎকার করছো কেন? বাবার রুমটা এত অপরিষ্কার আর অগোছালো কেন? তো আমি কি করব? কি করব মানে? তোমাকে না বলেছি আমার বাবার যত্ন নিতে? আমি কি প্রতিদিন শুধু ওনাকে নিয়ে পড়ে থাকবো নাকি? যত সব। বাড়ির আরও অনেক কাজ আছে, কিন্তু আমাকে সেগুলো করতে হয়। তাই বলে বাবার যত্ন নেবে না কেন? ওনাকে সময় মতো খাওয়াচ্ছি, সময় মতো ওষুধ দিচ্ছি, এসব কি যত্ন নেওয়া না? আমি কিছু বলিনি। আর জানি ওকে কিছু বলে লাভ হবে না। ও এমনই, খুব জেদি। ভালোবেসে বিয়ে করেছি না, তাই এইসব সহ্য করতে হচ্ছে। শৈলী চলে গেল রান্নাঘরে। আমি চুপচাপ বাবার ঘরে পরিষ্কার করতে লাগলাম। রুমটা পরিষ্কার করার সময় চোখে পড়ল টেবিলে রাখা খাতাটার ওপর। বাবা খাতার দিয়ে কি করছে? কৌতূহল বেড়ে গেল কি আছে তা দেখার জন্য। আমি খাতাটা নিয়ে প্রথম পেজটা খুললাম। প্রথম পেজে লেখা আছে আমার ডায়েরি। লেখাটা পড়ে খুব অদ্ভুত লাগলো। আমি পরের পেজ খুলতেই দেখি মায়ের একটা পুরনো ছবি। তার নিচে লেখা আছে কলিজা। বাবা মাকে অনেক ভালোবাসতো, কিন্তু মায়ের মৃত্যুর পর বাবা খুব পাল্টে গেলেন। মা যখন মারা যায় তখন আমি ইন্টারে পড়তাম। ওই সময় বাবা খুব ভেঙে পড়েছিলেন। আমি আর আপুরা মিলে অনেক কষ্টে বাবাকে সেই কষ্টটা ভোলাতে পেরেছি। আমরা 3 ভাই বোন। আপুরা বড় আর আমি তার সবার ছোট। আমার আপুরা মানে ইরা আপু আর জান্নাত আপুর বিয়ে হয়েছে 2 বছর। তারপর থেকে বাবা আর আমি একা থাকি। শৈলী আর আমার বিয়ে হয়েছে 6 মাস হলো। বাবা অনেক আগেই তার চাকরি থেকে রিটায়ার্ড করেছেন। আমি পরের পেজটা উল্টালাম। সেখানে মাকে নিয়ে লেখা অনেক কবিতা আছে। আমি সব পড়ে একটু মুচকি হাসলাম। কয়েক পেজ উল্টানোর পর লেখা আছে আজ আমার ছোট্ট ছেলেটার বিয়ে। না, ছোট্ট না, অনেক বড় হয়েছে। সে এখন চাকরি করে। কাব্য এখন দায়িত্ব নিতে শিখেছে। আজ তার বিয়ে। মেয়ে তার পছন্দের। আমি না দেখেই হ্যাঁ করে দিই। আমার ছেলে মেয়ের আশা আমি কোনো দিন অপূর্ণ রাখিনি, তাই তাদের পছন্দ মতো সব করেছি। শৈলীমা দেখতে খুব মিষ্টি। দোয়া করি তারা যেন সুখী হয়। এভাবে কয়েক পেজ পড়লাম, সবগুলোতেই আমাকে নিয়ে লেখা। পরের পেজ উল্টে দেখলাম কাব্য এখন খুব ব্যস্ত। নিজের শরীরটাও দিন দিন অবনতি হচ্ছে। কাব্যের সাথে আগের মতো রাতের আকাশ দেখা হয় না। চায়ের দোকানে বসে চা খেতে খেতে বাপ ছেলের আড্ডা দেওয়া হয় না। সারাদিন ঘরে বসে থেকে খুব বিরক্ত লাগে। তাই বৌমাকে বলেছিলাম একটা ডায়েরি কিনে দিতে, কিন্তু বৌমা আমাকে বলল, বাবা এই বয়সে ডায়েরি দিয়ে কি করবেন? কিছু না, একটু লেখালেখি করতাম। এত টাকা দিয়ে ডায়েরি না কিনে অল্প দামে কিছু খাতা কিনে লিখলেই তো হয়। আমি কিছু না বলে খাতা কেনার টাকা নিয়ে নিলাম। এখন খুব লজ্জা হয় বৌমার কাছ থেকে টাকা খুঁজতে। গত মাসে ওষুধের টাকা খুঁজতে গিয়ে অনেক বকা শুনতে হয়েছিল। বলেছিল এত দামি ওষুধ না খেয়ে অল্প দামি ওষুধ খেলেই তো হয়। আমি সেদিন কিছু বলিনি। কিভাবে বলবো? কাব্যকে বললে সে ভাববে আমি মিথ্যে বলছি। সে তো আর আমার কথা ভাবে না।
সে এখন নিজের ঘর সংসার নিয়েই ব্যস্ত। আমি চাই না তাদের সুন্দর সংসারটাকে নষ্ট করতে। এখন ওই ওষুধগুলো খাচ্ছি, সেগুলো খুব সস্তা, তাতেও কষ্ট নেই। ছেলের সাথে আছি, এটাই যথেষ্ট। তবে বৌমা আমাকে একটু সহ্য করতে পারে না। আমি কিছু বললেই সে বিরক্ত হয়। কোমরের ব্যথাটা খুব বেড়েছে। বৌমাকে ডাক্তার দেখাতে যাব বলে কিছু টাকা চাইতে গেলে বৌমা বলে সব ঢং। তাই আর কিছু বলিনি। বাধ্য হয়ে এই মাসের ওষুধের টাকাটা বাঁচিয়ে রেখেছি ডাক্তার দেখাতে যাব বলে। কালকে বৌমা বলেছিল আমি নাকি তাদের সংসারের বোঝা। তাই সিদ্ধান্ত নিয়েছি আজকে ডাক্তার দেখাতে যাব। সেখান থেকে বাসায় এসে শেষবারের জন্য ছেলের মুখটা দেখে কালকেই বৃদ্ধাশ্রমে চলে যাব। আমি আর পড়তে পারছি না। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। যেই বাবা আমাকে সামান্য কষ্ট কোনো দিন পেতে দেয়নি, সেই বাবা আজ হাজারো কষ্ট ভোগ করছে। শৈলী এতটা নীচ, ছি, নিজেকে ওর স্বামী বলতে লজ্জা হচ্ছে। আমি চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলাম। কিছুক্ষণ পর বাবা ফিরে আসলো। এসে আমাকে দেখে বলল, বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি বাবা? আমি কালকে বৃদ্ধাশ্রমে চলে যাব। আমাকে কি অফিস যাওয়ার সময় আশ্রমে নামিয়ে দিবি? আচ্ছা বাবা। কথাটি বলে বাবা চলে গেল। আমাকে কিছু বলার সুযোগও দিল না। আমার পাশে শৈলী ছিল, সে তো খুব খুশি। আমাকে বলল, যাক, এতদিনে আপদ বিদায় হবে মনে হচ্ছে। কি বলো কাব্য? আমি কিছু বললাম না। রাতে শৈলীকে বললাম, এই শোনো, কালকে আমরা ছুটিতে যাব কক্সবাজার। তুমি তোমার কাপড় চোপড় প্যাক করে রেখো। সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি। শৈলী খুশি হয়ে রান্না করতে চলে গেল। বাবা আমাদের সাথে খায় না, অনেক দিন হলো। আজকে আসলো খেতে। শৈলী আব্বার পছন্দের খাবার বানিয়েছে। বাবা তো কাল চলে যাবে, তাই। বাবা নিস্তব্ধ খেয়ে চলে গেল। তার চোখের কোণে অশ্রুগুলো ঠিকই দেখতে পেরেছিলাম। সকালে রেডি হলাম। গাড়িতে আমি, শৈলী আর বাবা বসে আছি। প্রথমে গেলাম শৈলীদের বাড়িতে। শৈলীকে বললাম, তোমার ব্যাগটা নাও, আর চলো তোমার বাবার সাথে একটু দেখা করে আসি। কিন্তু ব্যাগ কেন? আরে চলোই না। আমি শৈলীর বাসায় গেলাম। বাবাও আসলো। বাবাকে নিয়ে এসেছি। সোফায় বসে আছি। শৈলীর বাবা মা আমাদের দেখে বলল, কী রে, জামাই সাহেব অসময়ে যে? জি, আপনাদের জিনিস আপনাদের বুঝিয়ে দিতে এলাম। আমাদের জিনিস মানে? আপনাদের মেয়েকে। পাশ থেকে শৈলী বলল, কী বলছো এইসব কাব্য? হ্যাঁ, ঠিকই তো বলছি। আর শোন, তোর মতো নীচ মেয়েকে বউ হিসাবে না রেখে আমি ডিভোর্সের পেপার পাঠিয়ে দেব, সাথে তোর পাওনা সব টাকাও। বাবা পাশ থেকে আমাকে থাপ্পড় দিয়ে বলল, ছি কাব্য, ছি, তোকে আমি এই জন্য মানুষ করেছি? নিজের বউয়ের সাথে কেউ এভাবে ব্যবহার করে? মাফ করবেন বিয়ান সাহেব, আমি কাব্যকে বুঝিয়ে বলবো সব। শৈলীর আব্বু আম্মু কিছু না বুঝেই বলল, কাব্য, বাবা কি হয়েছে খুলে বলো। বাবা হয়তো টের পেয়েছে। আমি বাবাকে বললাম, আব্বু তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। আব্বু যেতে রাজি না। বাধ্য হয়ে চিৎকার দিয়ে বললাম, তোমাকে যেতে বলেছি, যাও। আব্বু চলে গেল। তারপর শৈলীর বাবা বলল, জামাই সাহেব কী হয়েছে? আমার মেয়ে কী ভুল করেছে? কাব্য, আমি কি করেছি? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। চুপ কর তুই। তোর মতো মেয়ের মুখে ভালোবাসি শুনতে ঘৃণা লাগে। আর হ্যাঁ, আপনাদের মেয়েকে ভুলেও আমার চোখের সামনে যেন না দেখি। আমার মেয়েটা কী করেছে সেটা তো বলো। কি করেনি সেটা জিজ্ঞাসা করেন। যেই বাবা আমাকে এতটা বছর কষ্ট করে বড় করেছে, নিজে হাজারো কষ্ট সহ্য করে আমাকে মানুষ করেছে,
নিজের কষ্টগুলোকে লুকিয়ে আমাদের ভাই বোনের সুখের জন্য লড়াই করেছে। সেই বাবাকে আপনার মেয়ে আপদ বলে। বাবা শব্দটার মানে কি সেটা আপনার মেয়ে জানে না? ওকে শিখিয়ে দেবেন। আর হ্যাঁ সয়েলি, তুমিও শুনে রাখো, আমার বাবা তোমার কাছে আপদ, কিন্তু আমার কাছে সব কিছুর ঊর্ধ্বে। আমার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। সয়েলি আমাকে জড়িয়ে ধরে বলল, সরি কাব্য, আমাকে ক্ষমা করে দাও। আমি পারবো না ক্ষমা করতে। ক্ষমা করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি বাবাকে আপদ মনে করো, তাই না? বাবাকে এত কষ্ট দেওয়ার পর কিভাবে ভাবলে আমি তোমাকে মাফ করব? তোমার জায়গা আমার মনে তো দূরের কথা, আমার পায়ের নিচেও না। আমি চলে আসলাম, গাড়ি স্টার্ট দিলাম। বাবা আমাকে বলল, কী রে বৌমা কই? ও আজকের পর আর আসবে না। বাবা আমাকে মাফ করে দাও, আমি ভুলে গিয়েছি তোমাকে সময় দিতে। তুমি আমার কাছে সব। এখন আমি আর বাবার চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। বাবার চোখে খুশির ঝলক দেখতে পাচ্ছি। অনেক দিন পর বাবা হাসছেন। তার হাসি মাখা মুখটা দেখি, অনেক দিন হলো দেখি না। তাকে হাসতে দেখে মনের মাঝে এক আনন্দের ঝড় বয়ে যেতে লাগলো। বাবা, ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে।